নমস্কার, বাংলা স্ফিয়ারের প্রথম ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। যেদিনকে সুশান্ত ঘোষের ঘটনার পরের দিন ববি যেভাবে পুলিশের বিরুদ্ধে তোপ দেখেছিলেন, আমার মনে হয়েছিল সম্ভবত তার বায়ুচড়া রোগ হয়েছে। কিন্তু যখনই তিনি মুখ খুলছেন, এমন তরপাচ্ছেন, এমন রোয়াব দেখাচ্ছেন, একেবারে কাউকেই প্রায় মানুষ বলে মনে করছেন না। এই ভূমিকা দেখে আমার মনে হচ্ছে যে অন্য কোথাও একটা সমস্যা সম্ভবত ববির হচ্ছে। আমি জানি না হঠাৎ হঠাৎ তার রক্তের চাপ বেড়ে যাচ্ছে কিনা, কিন্তু কোথাকার কোন হুমায়ুন কবির সে অভিষেককে অবিলম্বে রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী করার আর্জি জানিয়েছে বলে এমন তেলে বেগুনে জ্বলে উঠে ববি আজ যেসব কথা বললেন, আমি স্তম্ভিত হয়ে শুনলাম। তিনি বললেন, যারা এইসব বড় বড় কথা বলেছে তাদের বলুন না মমতাদির ছবি ছাড়া ভোটে জিতে আসতে। দেখুন, এই লব্জটা শুনে 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 আমাদের কানও পেকে গেছে, আর শুনতেও আর একেবারেই ভালো লাগে না। ববি বোধহয় জানেন না যে ছবি দীর্ঘদিন ধরে তাদের রক্ষা কবচ হিসেবে কাজ করেছে, পরবর্তী নির্বাচন থেকে যত দিন আসবে সেই ছবি তাদের ঠিক ততটাই বিপদের কারণও হয়ে দাঁড়াতে পারে। তার কিছু কিছু পূর্ব লক্ষণ আমরা ইতিমধ্যেই এ রাজ্যে দেখতে পাচ্ছি, এবং যত 2026-এর দিকে আমরা এগোবো তত কিন্তু এই একটা ছবি অ্যাসেট না লায়াবিলিটি সেটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সুতরাং মমতার ছবি ছাপিয়ে হয়তো তিনি তার নিজের বিধানসভা কেন্দ্র মিনি পাকিস্তানে জিতলেও জিততে পারেন, কিন্তু বাঙালি অধ্যুষিত এলাকায়, বিশেষ করে শহরাঞ্চলে যেমন কলকাতা কিংবা জেলা শহরগুলোয়, এমনকি মফস্বল শহরগুলোয়, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখলেই লোকে আজকে তিতি বিরক্ত হয়ে উঠছে। এই বাস্তব পরিস্থিতিটা ববি সম্ভবত জানেন না, কেননা তাকে তো কলকাতার বাইরে পারতপক্ষে কখনো যেতে হয় না। আর কলকাতায়ও তিনি যেভাবে চামচা পরিবৃত হয়ে এসি গাড়িতে বাড়ি থেকে কর্পোরেশন থেকে বাড়ি ইত্যাদি ঘুরে বেড়ান, তাতে আমার মনে হয় না তিনি রাজ্যবাসীর পালস খুব ভালো বুঝতে পারেন বলে। কিন্তু এর চাইতেও যে হাস্যকর কথাটা তিনি বলেছেন, এই অভিষেককে এখনই দায়িত্ব দেওয়ার বিরোধিতা করে তিনি প্রধানত দুটি কথা বলেছেন। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অত্যন্ত দক্ষ প্রশাসক, এবং এতটাই দক্ষ যে কলকাতা শহরকে উপর্যুপরি 3বার এনসিআরবির ডেটায় দেখা যাচ্ছে যে এটা নাকি ভারতবর্ষের মধ্যে সর্বাপেক্ষা নিরাপদ শহর। দেখুন, এ কথা শুনলে না ঘোড়াতেও হাসবে। ববি যেসব কাণ্ড কলকাতার বুকে একটার পর একটা হয়ে চলেছে, তার পরিপ্রেক্ষিতে একজন প্রকৃতিস্থ মানুষ কি করে আমাদের এই শহরটাকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর বলে ভাবতে পারেন বা কল্পনা করতে পারেন, আমি তো এটাই ভেবে পাই না। আর এনসিআরবি ডাটা, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোয় এই রাজ্য সরকার যা যা তথ্য পাঠায় তার কোনোটাই নির্ভরযোগ্য নয়। ইনফ্যাক্ট এত অসত্য এবং মিথ্যাচারের উপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ইতিহাসে এর আগে কোনো রাজ্য সরকার কাজ করেনি। হ্যাঁ, বামফ্রন্ট জমানায় অসীম দাশগুপ্তর দেওয়া কিছু ফিগার নিয়ে আমাদের মনে প্রশ্ন উঠত, আমরা তার জবাব চাইতাম,
কিছুটা পেতাম, কিছুটা পেতাম না, কিছুটা অসীমবাবু তার অসাধারণ শিক্ষকতার নমুনা রেখে জিনিসটা গুলিয়ে দিতেন। কিন্তু সমস্ত ব্যাপারে, whether it is the state's progress, SSDP, আপনি ইউ নেম ইট, এই রাজ্য সরকার কখনো লিখিত আকারে কোনো সত্যি কথা বলে না। এনসিআরবিকে প্রথম কথা, এনসিআরবির নিজস্ব তো কোনো ফাইন্ডিং মেকানিজম নেই। রাজ্য সরকার যে তথ্য পাঠায় সেই তথ্যের ভিত্তিতেই এনসিআরবি যা মূল্যায়ন করার করে। আমাদের এই রাজ্যে শুধু এনসিআরবির যদি আপনারা ভালো করে গত ধরুন 20 বছরের রেকর্ড দেখেন, তাহলে দেখবেন বামফ্রন্ট জমানায় ছবিটা যা ছিল বিবিধ অপরাধের ক্ষেত্রে, তৃণমূল জমানায় অ্যাজ ইফ রামরাজ্য প্রতিষ্ঠিত হয়ে গেছে বলে মনে হবে ওই এনসিআরবি ডাটা দেখে। তার মানে কি? তার মানে আসল কথাটা হলো কলকাতা শহর আদৌ সবচেয়ে নিরাপদ শহর নয়। কলকাতা শহর আর বাকি 5টা শহরের মতোই অনিরাপদ। হয়তো ডিগ্রির হিসেবে দিল্লির চাইতে কিছুটা ভালো হলেও হতে পারে, কিন্তু বম্বের চাইতে নিরাপদ শহর কলকাতা, এ কথা যারা ভারতবর্ষ ঘুরেছেন কেউ বিশ্বাস করবেন না। এমনকি এই সুনাম একদা ব্যাঙ্গালোরেরও ছিল, চেন্নাইয়ের ছিল। সুতরাং এইভাবে নিজের বোকার মতো অকারণে হাস্যকর কথাবার্তা বলে নিজের ঢাক নিজে পেটানোর কোনো জাস্টিফিকেশনই নেই। সাধারণ মানুষ তো অত এনসিআরবি খায় না, মাথায় দেয়, জানে না। এনসিআরবির ডাটা কিভাবে সংগ্রহীত হয় তাও জানে না, সেই ডেটা কে পাঠায় তাও জানে না। সুতরাং এনসিআরবির ডেটায় কি হলো সেটা নিয়ে কিন্তু আদৌ মাথা ব্যথা করার কোনো কারণ নেই। মানুষ, আমরা চোখের সামনে যা ঘটনা ঘটতে দেখছি, আজ কসবা, কাল মুকুন্দপুর, পরশু অমুক, তরশু আরজি করে রেপ অ্যান্ড মার্ডার, সব মিলিয়ে এতখানি অশান্ত এবং অনিরাপদ হয়ে পড়েছে এই শহরটা, যেটা যোগচার্ণকের পরে এই যে এত বছরের ইতিহাসে এর আগে কখনো কলকাতা এতটা অনিরাপদ শহর বলে গণ্য হয়নি কলকাতার নাগরিকের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো সব কিছুই, কলকাতা তো লন্ডন করে দেওয়ার কথা ছিল, উনি প্রায় এই টেমস নদী পর্যন্ত পৌঁছে গেছেন, এর পরের দফায় এসে কলকাতাকে লন্ডন করে দেবেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, তার সরকার কি তথ্য পাঠালো, এগুলো নিয়ে আজকাল কেউ মাথা ব্যথাও পর্যন্ত করে না। এরপরে আসা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে। দেখুন, অভিষেককে নিজের আমাদের সন্তান বলে অভিহিত করলেন জনাব ফিরহাদ হাকিম। আমার মনে একটু খটকা লাগলো। একটা বামুনের ছেলে, তার পিতৃত্ব, যদিও আমি ঠিক বায়োলজিক্যাল পিতৃত্বের কথা বলছি না, দাবি কি করে ববি হাকিম করতে পারেন আমার মাথায় ঢুকলো না। তার চেয়েও যেটা মজার ব্যাপার হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদি আমি যা বলছি আপনারা মন দিয়ে শুনে রাখুন, পরে মিলিয়ে নেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি 72 ঘন্টার জন্য, বেশি না 72 ঘন্টার জন্য রাজ্য প্রশাসনের ভারপ্রাপ্ত হন, তাহলে প্রথমেই যাদের অর্ধচন্দ্র দিয়ে বার করবেন তার মধ্যে 1 নম্বর নাম হচ্ছে ফিরহাদ হাকিম, 2 নম্বর নাম অরূপ বিশ্বাস, 3 নম্বর নাম ইন্দ্রনীল সেন,
সুতরাং কেন যে হঠাৎ অপত্য স্নেহতার আজকে ঝরে পড়তে গেল সেটা সহজেই অনুমেয়। অভিষেক এর কথা তার পিসিমণি রাখলে ফিরহাদ প্রথমত কলকাতা শহরের মেয়রই হতেন না, এবং অভিষেকের সেই আপত্তি যে সম্পূর্ণ বৈধ ছিল, আজকে মেয়রের কার্যকালের রেকর্ড দেখে সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। সুব্রত মুখোপাধ্যায়ের রেকর্ডের পাশে ববি হাকিমের রেকর্ড রাখলে, এমনকি শোভন চট্টোপাধ্যায়ের রেকর্ডের পাশেও ববি হাকিমের রেকর্ড রাখলে, সুব্রতদাকে যদি 10-এ 10 দেওয়া যেত, তাহলে ববিকে 10-এ 2-এর বেশি দেওয়া যাচ্ছে না। তার চেয়েও যেটা অন্যায় কাজ তিনি করেছেন সেটা হচ্ছে তার নিজের পাড়া হুইচ ইজ চেতলা এবং তার কনস্টিটিউয়েন্সি হুইচ ইজ গার্ডেন রিচ, মেটিয়া বরুজ, এইসব এখানকার লোকজনকে একেবারে নীতি বিরুদ্ধভাবে তিনি দলে দলে কলকাতা কর্পোরেশনে চাকরি করে দিয়েছেন। যে কোটায় কোনো মুসলিম প্রার্থীর নাম আসারই কথা নয়, সেই কোটাতেও একের পর এক মুসলিম প্রার্থী নিযুক্ত হয়েছে কলকাতা কর্পোরেশনে এই ববি হাকিমের আমলে। ঠিক একইভাবে চেতলাপাড়ার বিশেষ কয়েকজন তারা খুব উচ্চ পদে হঠাৎ করে কর্পোরেশনে বসে গেছেন ওই ফিরহাদ হাকিম মহাশয়ের সৌজন্যে। এই নিয়ে অতীতে আমি বিস্তারিত ভিডিও করেছি, প্রয়োজন হলে সেই সব তথ্যগুলো আরও একবার আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। কেননা মানুষের মেমোরি হচ্ছে খুব শার্প। একটা কথা না বলে পারছি না, সেটা হলো এই যে তৃণমূলে যেসব নেতারা, মুসলিম নেতারা এমন একটা ভাব করেন যে তারা একেবারে ধর্মনিরপেক্ষতার, কোরআনের সঙ্গে সঙ্গে ধর্মনিরপেক্ষতার পাঠও নিয়েছেন এবং ধর্মনিরপেক্ষতাকেই পাথেয় করে তারা রাজনীতি করে যাচ্ছেন, সেটাই তাদের ব্রত। এর চাইতে বিশুদ্ধ ঢপবাজি আর কিছু হতে পারে না। যদি আপনারা ফিরহাদের দাক্ষিণ্য বন্টনের তালিকা দেখেন, তাহলে দেখবেন বেছে বেছে নিজের সম্প্রদায়ের লোককে যখন যেখানে যেভাবে পেরেছেন তিনি দাক্ষিণ্য বন্টন করেছেন এবং এখনো করে যাচ্ছে। সুতরাং এদের অনেক রূপ, কখনো এরা ডক্টর জেকিল, কখনো মিস্টার হাইড, কখনো এরা চেতলাতে নিজের বাড়ির সামনে দুর্গার মূর্তির সামনে বসে থাকেন, বসে থেকে মঞ্চটাকে অপবিত্র করে দেন। সেখানে আবার ঘটা করে মুখ্যমন্ত্রী এসে প্রতিমার চোখ আঁকেন, ঠিক করে আঁকেন না বেঁকে যায় আমি জানি না। আবার তিনি উর্দু ভাষীরা কবে এই শহরে 51% পৌঁছবে সেই সুখ স্বপ্নে বিভোর হয়ে থাকার কথা অডিয়েন্সকে বলেন। সুতরাং ওই সেই একটা গান আছে না, এদের কোনটা আসল কোনটা নকল কেউ তা জানে না। সুতরাং এই ববি হাকিম যখন ধর্মনিরপেক্ষতার বারফারটাই করেন, তখন তার চাইতে মেকি, তার চাইতে ছেঁদো, তার চাইতে অর্থহীন আর কিছুই হতে পারে না। এই তো সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন প্যাঁচে ফেলে দিয়েছিলেন ববি হাকিমকে যে রাগে অগ্নিশর্মা হয়ে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে হয়েছিল। আপনাদের স্মরণে থাকতে পারে এই সামান্য কিছুদিন আগে
ববির একজন আত্মসহায়ক বা কোনো কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট তিনি অভিষেকের নাম করে বাজার থেকে টাকা তুলছেন, এই অভিযোগে থিয়েটার রোড থানায় একটা এফআইআর রুজু হয়ে গিয়েছিল। এবং যখন ববিকে এ নিয়ে প্রশ্ন করা হয় কর্পোরেশনে, তিনি দৃশ্যতই প্রথমে একটু বিচলিত দেখাচ্ছিল এবং তারপরে খুবই ক্রুদ্ধ দেখাচ্ছিল। তারপরে আমি যা শুনেছি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলেন, কিছুটা ব্ল্যাকমেল করার ঢঙে, যে দিদি এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাকেও মুখ খুলতে হবে। এরপরেই থিয়েটার রোডের আইসির কাছে নির্দেশ যায়, ওই কমপ্লেনটাকে এফআইআর হিসেবে ট্রিট করার দরকার নেই, একটা জেনারেল ডায়েরি করে ছেড়ে দাও। অর্থাৎ একটা সন্ধি হয়ে যায় অভিষেকের সঙ্গে ববির নয়, অভিষেকের ব্যাপারে ববির সঙ্গে তার দিদির। দেখুন, এই যে যারা মমতা অপরিহার্য, মমতা ছাড়া আমরা কেউ জিতব না, এই ছবিটা আমাদের কাছে বিগ্রহ, এইসব কথা বেশি বলেন না, তাদের আসল অবস্থাটা হলো মুন্ডু গেলে খাবোটা কি। যতদিন মমতা ততদিন পয়দা, যতদিন মমতা ততদিন ক্ষমতা, যতদিন মমতা ততদিন সুখে বিলাসে বৈভাবে দিন কাটানো। সেই জন্যেই মমতা ইজ অ্যান এবল অ্যাডমিনিস্ট্রেটর। এর চেয়ে বড় রসিকতা গত সহস্রাব্দে কোনো রাজনীতিবিদ করেছেন বলে আমি শুনিনি। কিন্তু ওই যে মুন্ডু গেলে খাবোটা কি ভয়, অতএব মমতার উপরে দেবত্ব আরোপ করো, তার অপরিহার্যতা এমনভাবে প্রজেক্ট করো যেটা একদা সত্যি হলেও আজকে সত্যি নেই। এবং মমতার সৌজন্যে কলকাতা শহর সবচেয়ে নিরাপদ শহর হিসেবে পরপর 3 বার এনসিআরপির তালিকায় স্থান পেয়েছে, এইরকম একটা আজগুবি কথা বলো। তার মানে মমতাকে তেল দিতে যা পারা যায় তাই বলো, যাতে মমতার মনে হয় এই যে ভাইপো তার ভাড়াটে শার্প শুটারদের দিয়ে এক একটা তাক করে বন্দুকের গুলি ছুটছেন, সেটা দেখে তিনি যেন ভয় না পান। তার যেন মনে হয় যে না বাবা, ববি, অরূপ, ইন্দ্রনীল, বালু, এইসব যাদের নিয়ে আমি শুরু করেছিলাম তারা তো সবাই আমার সঙ্গেই আছে। এই হচ্ছে মুদ্রা কথা। এবং এত রোয়াব যদি তিনি মুখ খুললেই ক্যামেরার সামনে দেখাতে শুরু করেন, তাহলে কিন্তু হি ইজ ইনভাইটিং ট্রাবল ফর হিমসেলফ। এটা যদি তিনি মাথায় রাখেন, তার পক্ষে সেটাই হবে মঙ্গলের। নমস্কার।